আকাশ ভরা কালো মেঘে গুড়গুড় শব্দ। দুপুরে সকল তপ্ততার রুক্ষতা শুষে তুখুর বৃষ্টিপাত হঠাৎ করে শুরু হয়েছে আজ। কাছে পিঠে আছড়ে পড়ছে বজ্রপাত, অথচ জীবমতো নাদের গগন বিদারী এক একটি আওয়াজ কবির লেখা কবিতার ছন্দের ন্যায় মনে হচ্ছে তীব্রর। বর্ষণের প্রতিটা ফোঁটা যেন সুর তুলেছে গানের, স্পষ্ট বলছে, তেরা হোনে লাগা হু, খোনে লাগা হু জবসে মিলা হু। তীব্র শাওনি নিশ্চল অপলক একজোড়া সাদাটি নয়ন, পুষ্পিতার চোখের পল্লব ঠোঁটের এক একটি খাঁজ গুনতে থাকার মতো আকুল মনোযোগ সেথায়। পুষ্পিতার মলমের পর ক্ষতস্থানে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। কিছু বলার জন্য চোখ তুলতে অপ্রস্তুত হলো গতিতে। তীব্র নড়চড় নেই, ভীষণ স্বাভাবিকত্বের মাঝে অস্বাভাবিক অপচল নেত্র, মুখ মুগ্ধতার স্রোতে যার চারপাশ ডুবে। পুষ্পিতার সাবলীল অভিব্যক্তিতে জড়তা এসে ভেড়ে, বিব্রত বোধে ঘিরে আসে সব। এভাবে কি দেখছেন উনি? মাথা নুইয়ে বলল, হয়ে গেছে স্যার। অপর মানুষটির প্রতিক্রিয়া এলো না। পুষ্পিতার নিভু চোখ ওঝায়। তীব্রর তখনও তাকিয়ে, যেন পুষ্পিতার বিভ্রান্ত হরিণী আখিজোড়া নিবেশনের মাপকাঠিতে জর্জরিত করতে উঠে পড়ে লেগেছে। মেয়েটা নীরবে দিশেহারা হলো, অস্বস্তিতে খেই হারালো সহজ সুলভ থাকার। মেয়েলি মন নেতিবাচক কিছু ভাবতে চাইলেও শিক্ষার্থীর মন সেসব উড়িয়ে দেওয়ার জোর খাটালো খুব। পুষ্পিতা কি করবে বুঝতে পারছে না। উঠে চলে যাবে নাকি অপেক্ষা করবে? সিদ্ধান্তহীনতায় হাসফাস করে বসে রইল কেবল। এমন নয় যে তীব্র গভীর ধ্যানে, এই তো তার বিলাতি মনে দুটো ঘুরছে। খুব নিপুণ ভঙ্গিতে আবর্ত হচ্ছে তার মুখ বিবরে। যে দৃষ্টিতে না চাইতেও গায়ে কাটা দেয় পুষ্পিতার, লোমকূপে শিরশির লাগে। অপ্রতিভ চিত্তে চিবুক নত করতে গিয়েও থামল। চটক কাটার ন্যায় সচেতন চোখে চাইল ফের। চশমার চকচকে গ্লাস ভেদ করা তীব্র নেত্রমণির দিকে সরাসরি তাক পড়ল দৃষ্টি। সহজ দুপুর হুট করে ভর্তি হলো জটিলতায়। মাথার মধ্যে ঘূর্ণির ন্যায় তেড়ে এলো অপ্রত্যাশিত সেই বিট্টু মাস্তানের কথা। ঠিক এমন চোখ তো ওই বখাটেটারও। এইরকমই সব, শুধু তাকানোর ধরন তফাৎ। একজন তাকালে আশেপাশের নরম ত্বক কুচকে আসতো, আরেকজন, আচ্ছা স্যার হঠাৎ আজ এমন ভাবে কি দেখছেন? নাহি দাঁড়িয়ে আছে ওদের মাঝামাঝি। তীব্র যে ফ্যাল ফ্যাল করে চেয়ে সেটা দেখে মাথা নাড়ল দুপাশে। ছেলেটার এসব কাণ্ড কারখানায় সে বিভ্বল না হয়ে পারছে না। এলাকার সেই বখাটে কর্কশ বন্ধুটা একটা মেয়ের প্রেমে পড়ে এমন ক্যাবলা বনে গেল। এভাবে হা করে তো মিথিলাকেও কোনোদিন দেখেনি। তৎক্ষণাৎ বুকের বাঁ দিকটায় মুছড়ে উঠল নাহিদের। মিথিলার মুখখানি ছবির মতো ধরা দিল মানুষপটে। ওর বিয়ের আজ কতগুলো দিন, এতগুলো দিনে তো কানাডে চলে যাওয়ার কথা। সেখানে কেমন আছে ও? ভালো আছে? কেমন কাটছে ওর সংসার? আচ্ছা, বিদেশের অমন চাকচিক্যের মাঝে এই সাদামাটা নাহিদকে কি তার মনে পড়ে? পড়ে না হয়তো। বুক চিরে সুপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ছেলেটার। পরপর ধ্যান ভাঙল পুষ্পিতার ঋণ ঋণে আওয়াজে। উঠে দাঁড়িয়েছে সে, বড্ড ব্যস্ত ভঙ্গিতে বলছে, আমি তাহলে এখন আসি স্যার, আপনি সাবধানে কাজ করবেন। এতক্ষণে তীব্র জ্বরের মতো দেহের নরচরণ ফেরে পাল্টা দাঁড়ালো সেও। নাহিদ ধরেই বসলো তীব্র এবার বিদায় জানাবে মেয়েটাকে, অথচ সে দীর্ঘশ্বাস ফেলে বলল, সাবধানে কাজ করে কি হবে? এর আগে কখনো তো রান্না করিনি, দেখলে না, ওই জন্য একবার কড়াই পড়লো, একবার হাত কাটলো, এরপর শুধু গায়ে আগুন লাগাটা বাকি। পুষ্পিতার নম্র মনে প্রভাব ফেলল কথাটা। নিমিষে অস্বস্তি ভুলে যায় সে। আজকে উদ্বেগে একাকার হয়ে বলে, ছি ছি স্যার, এমন কথা বলবেন না। আপনি একটু সতর্ক হয়ে কাজ করলেই দেখবেন এমন কিচ্ছু হবে না। তীব্র আবার ফোঁস করে দম ফেলে বলল, দেখা যাক। এনিওয়ে, তোমার আন্তরিকতার জন্য থ্যাঙ্কস। তুমি বরং বাসায় যাও এখন। আমি আর নাহিদ পোড়া কয়লা যা পারবো খেয়ে নেব। আসলে ব্যাচেলর লাইফটাই এমন, আমাদের তো আর কেউ নেই যে কাটা হাত দেখে মায়া করে রান্না করে দেবে। ব্যাড লাক। একটু আগের পুতুল বনে থাকা মানবের সঙ্গে জাল বুননের মতো কাটা কাটা কথা বলা তীব্রর মিলে পেল না পুষ্পিতা। তবে শেষ বাক্যে শুভ্র মুখে অমাবস্যা নামলো। মায়াও হলো ভীষণ। ও কি রান্নাটাও করে দিয়ে যাবে? স্যার বিপদে পড়েছেন, তাকে সাহায্য করা তো মানুষ হিসেবেই ধর্মেই পড়ে। কিন্তু উনি যদি কিছু মনে করেন? তখনই তীব্র আর চোখে চেয়ে সচেতন কণ্ঠে শুধালো, কি ভাবছো? বাই এনি চান্স তুমি আমাকে রান্না করে দেওয়ার কথা ভাবছো না নিশ্চয়ই? পুষ্পিতা আননে আলো ছড়ালো সবেগে, ব্যগ্র চিত্তে বলল, জি জি স্যার, আমি সেটাই ভাবছিলাম। আপনি যদি অনুমতি দেন আমি রান্নাটা করে দিয়ে যাব। তীব্র বলল, না না, তা আবার হয় নাকি?
স্যার হয়েছি বলে কি ছাত্রীর থেকে এরকম ফেসিলিটি নেব? তোমাকে রান্না করতে হবে না, তুমি যাও। স্যার কিচ্ছু হবে না। আপনি তো আমাকে বলেননি, আমি নিজেই চাইছি। আর বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াতেই পারে। কথায় বলে না, মানুষ মানুষের জন্য। পুষ্পিতা মৃদু হাসলো। তীব্র সেই হাসিটা দেখলো বড় ঠান্ডা চোখে। ভাবলো, কে কার জন্য জানি না, তবে তুমি যে শুধু আমার জন্য এটা জানি। কাঁধ উছালো পরপর। ঠিক আছে, এত করে যখন বলছো তখন আর কি বলবো। এমনিতেও আমি কারো অনুরোধ ফেলতে পারি না। তার কথার সঙ্গে সঙ্গে ভ্রু কপালে তুলল নাহিদ। চোর বলছে ধর্মের কাহিনী, এ না কি কারো অনুরোধ ফেলতে পারে না? ওরে মহিষ, বল যে আমি কারো অনুরোধ রাখি না, শুধু তোমার চা রাখলাম। কারণ তুমি আমার জান প্রাণ কলিজা ছিদ্র ছাড়া ফুসফুস। অবশ্য সেই সিগারেট টানিস রোজ, তোর ফুসফুস আস্ত আছে এখনো। কিন্তু এত কথা মুখে ফোটে না ছেলেটার। ঠোঁট টিপে চুপ করে থাকে, শুধু হতবাক বনে যায় দেখে। তীব্রর এক একটা ভুবন দোলানো অভিনয়। তীব্র ফের সোফায় বসলো, হাতলের গায়ে পেশিবহুল হাত ছড়িয়ে বলল, রান্নাঘরে সবই রাখা আছে, তোমার কি লাগবে দেখে নাও, যাও। পুষ্পিতা চঞ্চল পায়ে চলে গেল সেদিকে। এক পর গলা উঁচু করে এসে পথ দেখে নিল তীব্রর। বিজয়ী হেসে চোখ বুজে মাথা এলিয়ে দিল পেছনে। প্রথমবার ভীতু মেয়ের হাতের রান্না খাবে। এত কসরতের প্ল্যান, তাতে কি সফলতাই আসল? নাহিদ বলতে চায়, কি দরকার ছিল ওকে দিয়ে শশব্যস্ত নিজের ঠোঁটে আঙুল চেপে ধরল তীব্র। চোখ রাঙিয়ে চুপ করতে বোঝালো। চুপ করলো সে। পরপর ঠোঁট উল্টে মিনমিন করলো, এটা ঠিক হয়নি। কেউ যদি দেখে নেয় ব্যাচেলার ছেলের বাসায় একটা অবিবাহিত মেয়ে রান্নাবান্না করছে, কি কেলেঙ্কারি হয়ে যাবে একবার ভেবেছিস? যদি ফ্ল্যাটের সব লোকজন এসে জড়ো হয় এখানে। তীব্র কপাল কোঁচকালো, নিরুৎসাহিত জানালো, তাতে তোর কি? সবাই মিলে এলে তাদের একজনকে না হয় কানে কানে বলে দেবে বউ কাজে নিয়ে আসতে। নাহিদ বোকা বোকা ভাবে মাথা চুলকালো ও হুকুম করলো, ঘরে যা, গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবি, রান্না হলে ডেকে নেব। সে বাধ্যের ন্যায় যেতে নিয়েও দাঁড়ালো। পুনরায় বলল, এগুলো ঠিক হচ্ছে না বিট্টু, ভালো লাগছে না আমার। তীব্র খটমট করে ওঠে। ব্যাক সাইডে দুটো লাচ্ছি খেলেই ভালো লাগবে, খাবি? গাল ফোলালো নাহিদ, বলল, তোর যে এই মিষ্টি লেকচারার রূপের আড়ালে এমন কর্কশ একটা মুখ লুকিয়ে না, এটা যদি ওই মেয়ে জানতো, একেবারে চোখ উল্টে অক্কা পেত তাহলে। তীব্র জ্বলন্ত নেত্রী চাইল, পুরো কণ্ঠে পড়ল, একদম ভিতুমেকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা বলবি না। পরপর নাক মুখ কুচকে বলল, এই তুই ফোট এখান থেকে, বেশিক্ষণ সামনে থাকলে সত্যিই মেরে বসবো। আজকে নাহিদ ভয় পেল না, বরং হাসলো দাঁত মেলে। চাপা কণ্ঠে বলল, এ যে মেয়ের জন্য মাস্তানি রেখে এখানে ভুয়া লেকচারার সেজে বসে আসিস, সে মেয়ে ঘরে থাকাকালীন আমাকে মারবি? সশব্দে হাসতে হাসতে চলে গেল নাহিদ। তীব্র ভ্রু গোছালো। দুর্বলতা ধরা পড়ায় আলগোছে থতমত খেলো কিছুটা। হঠাৎ সচেতন মস্তিষ্ক ভিন্ন চিন্তা আসে। নাহিদ এখানে এসে বেশ চনমনে হয়েছে। আগে তো চুপ করে থাকতো, অথচ ইদানিং মুখে কথা ফুটছে টুকটাক। যাক, হলেই ভালো, অন্তত এই গোল জিগার মেয়ে শোক কাটাতে পারছে। রান্নাঘর থেকে টুংটাক শব্দ আসছে। তীব্র তস্ত্র উঠে রওনা করলো সেদিকে। পেঁয়াজ কাটছে পুষ্পিতা। ওড়নার এক মাথার সামনে জড়িয়ে অপর প্রান্ত পিঠ থেকে এনে কোমরে গুজেছে। খোপা করা চুলের কিছু অংশ সন্ধি করেছে কপালের খামের সাথে এসে। মুখে কোনো সাজসজ্জা নেই, মসৃণ কেশরাশি অগোছালো, অথচ মোহ বৃষ্টির ন্যায় চেয়ে রইল তীব্র। মেয়েটাকে দেখতে এত ভালো লাগে কেন? সব ভুলে জগৎ ভুলে চেয়ে থাকতে ইচ্ছে করে কেন? আহামরি কি আছে? একটু বেশি সুন্দর, এই তো। এমন তো নয় এত সুন্দর মেয়ে পৃথিবীতে একাই, এর থেকেও হাজার গুণ সুন্দরী মেয়ে আছে চারপাশে। তবে তীব্র নিরেট বক্ষ কষে এত আলোড়ন কিসের জন্য? কিসের এই অযাচিত অমোঘ টান? সে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। পুষ্পিতার মনোযোগ দিয়ে রান্না নয়, দেখতে থাকে ওর ঘামে ভেজা আরক্ত সুন্দর মুখখানি। কাল বিলম্বে মুখের কাছে হাত নিয়ে কাশলো। শব্দ পেয়ে চকিতে ঘুরে চাইল পুষ্পিতা। বুকের কাছের ওড়না টানলো আলগোছে, কণ্ঠে নম্রতা। কিছু লাগবে স্যার? তীব্রর ফটাফট জবাব, না, প্রতিদিন তো আর তুমি রান্না করে খাওয়াবে না, তাই শিখে নিতেই এলাম। ইউটিউব দেখে না বুঝলেও হয়তো সরাসরি দেখলে বুঝবো।
তবে আমি এখানে দাঁড়িয়ে থাকাতে তোমার অস্বস্তি হলে চলে যাচ্ছি। ভেতর ভেতর সত্যি অস্বস্তি হচ্ছে পুষ্পিতার, কিন্তু শিক্ষক মানুষ, আবার তারই বাড়ি। সে যেতে নিল, মৃদু বেগ দিয়ে বলল, না, সমস্যা নেই, আপনি দাঁড়ান, আমি দেখিয়ে দিচ্ছি। কালচে ঠোঁটের ভাঁজে চতুরের ন্যায় হাসিটা সন্তপর্ণে চেপে রাখলো তীব্র। এগিয়ে এসে সানসেট ঘেঁষে দাঁড়ালো। পুষ্পিতা ব্যস্ত হলো রান্নায়, কিন্তু পাশে অল্প কয়েকদিনের অচেনা পুরুষ দাঁড়িয়ে। নারী মনে একটু বিব্রত লাগছেই। তীব্রর চোখ তখন মেয়েটার চটপটে হাত দুটোর উপর। পেলব ফর্সা হস্তের পৃষ্ঠে ছোট ছোট ঠাড় লোম, পরিষ্কার সমুদ্রের পাশে বোনা ঝাউবনের মতো সুন্দর। তীব্র বুক ভরে শ্বাস টানল, কাজে বহাল পুষ্পিতার দিকে সরাসরি চেয়ে ভাবল, খুব তাড়াতাড়ি আমাকে সারা জীবনের মতো রান্না করে খাওয়ানোর দায়িত্বটাও তোমার হাতে তুলে দেবো ভিতু মেয়ে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পুষ্পিতা স্টিলের মতো শক্ত শরীরে কাজ করছে। মেয়েটার অপ্রতিভ ভাবমূর্তি ধরে ফেল তীব্র। ওকে স্বাভাবিক করতে কথার বাহানা ধরল, জিজ্ঞাসা করলো গাম্ভীর্য সমেত, তুমি বেশ ভালো রান্না জানো মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ করছো। ও বলল, হ্যাঁ, আসলে ছোট থেকে মনির সাথে টুকটাক কাজ করতাম তো, তাই আর কি। পুষ্পিতার ব্যাপারে তীব্র সবই জানা, তাও ইচ্ছাকৃত শুধালো। মনিকে তোমার মা? খুন্তি নাড়া ব্যস্ত হাতটা সাহসা থমকে যায় মেয়েটার। পাশ ফিরে চাইলো, পরপর মৃদু হেসে বলল, হ্যাঁ, মাই তো। তীব্রর চশমার পাড়ে চোখ দুটি ছোট হলো। ভীতু মেয়েটা মিথ্যে বলছে কেন? নাকি সে বাইরের লোক বলে ব্যক্তিগত কথা বলতে চাইছে না? একটু চুপ থেকে বলল, কোথায় থাকে তোমার মা বাবা? পুষ্পিতার উজ্জ্বল সুস্থি আনন্দ মলিন হলো প্রশ্নটায়। শুভ্র চিবুকের পেশি লালচে দেখালো ভীষণ। উঁচু নাগের ডগা যেন জোয়ারে ফেপে ওঠা উত্তাল প্রবাহিনী। ভীতু মেয়ের কি কষ্ট হচ্ছে? ওকে একটু মাথায় হাত রেখে সান্ত্বনা দেবে? তীব্র হাতটা বাড়িয়েও পিছনে আনলো আবার। পুষ্পিতার একটা ছোট্ট ঠোক কিনল, সাথে গিলে নিল সমস্ত পীড়া। বাবার কথা মনে পড়লে তার কান্নার স্রোত উগলে আসে গলায়, অথচ কাউকে দেখতে পারে না, বোঝাতে পারে না, বলতেও পারে না। কেমন এক ভয়াবহ জ্বালায় ফেলেছেন বিধাতা। টানা 40 মিনিটের লম্বা গোসল সেরে বেরিয়েছে নুহা। তোয়ালে চুলে প্যাঁচাতে প্যাঁচাতে পুষ্পিতার নাম ধরে ডাকলো। কোনোরূপ উত্তরের সাথে মেয়েটাও এলো না। ভ্রু গুছিয়ে কামড়া ছেড়ে বসার ঘরে এলো নুহা। বারান্দার রান্নাঘর সবখানে দেখলো, কোথাও পুষ্পিতা নেই। এইবার চিন্তায় ললাটের সূক্ষ্ম ভাঁজ গাঢ় হলো তার। সদর দরজাটাও ঠা করে খোলা। পুষ্পিতা তো ওকে না বলে বাইরে যাওয়ার মেয়ে নয়, তা গেল কোথায়? মেয়েটার বুক কাঁপে ভয়ে। অন্তঃস্থলে ছুটে আসে অশনি সংকেত। পুষ্পিতাকে আবার কেউ তুলে নিয়ে যায়নি তো? সেই বিট্টু মাস্টারটাকে নিয়ে গেল কি? নুহা ঝড়ের গতিতে দরজার কাছে এলো। বাইরে তাকাতেই দেখলো শুধু ওদের নয়, পাশের ফ্ল্যাটের দোরও এইরকম খোলা। ও চোখ সরু করলো, খটকা জাগলো মনে, পা বাড়ালো সেদিকে। দ্বিধাদ্বন্দ্বের সমেত মাথা ঠুকিয়ে ভেতরে উকি দিল। কাউকে দেখা না গেলেও ঘর হতে ভেসে আসা পুষ্পিতার কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছে। অমনি টান টান হয়ে দাঁড়ালো নুহা। দুজন ব্যাচেলর ছেলের ঘরে কি করছে গাদিটা? নুহা ওদিকে যেতে নিয়েও থামলো, ডাকতে চেয়েও ডাকলো না। মাথায় ঢুকলো এখানে বিপদের কিছু নেই। পুষ্পিতা তখনকার কথায় যতটুকু বুঝেছে, স্যার লোকটা ভালো ভদ্র মানুষ। আতঙ্কের কোনো ব্যাপার স্যাপার থাকলে নিশ্চয় দরজা খোলা থাকতো না। কি কর্তব্য বিমূর বিজ্ঞের ন্যায় হিসেব নিকেশ কষে ফিরে গেল ঘরে। সকাল সকাল পুরুষালে কর্কশ কণ্ঠে চিৎকারে ঘুম ছুটে গেল মিথিলার। ধর পড়িয়ে তাকালো, চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে পলাশ। ও তাকাতেই রেগেমেগে বলল, এটা কি ঘুমানোর সময় মিথিলা? আমার অফিস আছে, জানো না? মিথিলা ধাতস্থ হলো বিলম্বহীন, ফিরে গেল উদ্বেগ শূন্যতায়। নিষ্প্রভ বলল, তো যাও, আমি কি তোমাকে ধরে রেখেছি? যাও মানে? আমার ব্রেকফাস্ট কোথায়? আমি কি অফিসে না খেয়ে যাব নাকি? মিথিলা আশ্চর্য হয়ে বলল, এখন কি আমাকে ব্রেকফাস্টও বানিয়ে দিতে হবে? পলাশ কাত উচালো, অবশ্যই, ঘরের সব কাজ তোমাকে করতে হবে যখন এটা বাদ থাকবে কেন? তাড়াতাড়ি করো, অলমোস্ট 8টা বেজে গেছে, আই লেট। মিথিলা বিস্মিত চোখে তাকালো। এই 8টার সময় আমাকে ঘুম থেকে তুলে তুমি নাস্তা বানাতে বলছো? আমি বিয়ের আগে কখনো 11টার আগে ঘুম থেকে উঠিনি পলাশ। পলাশ তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করছিল। ফিরে চাইলো কথাটায়, তুচ্ছ হেসে বলল, সেসব জেনে আমি কি করব? তখন তুমি তোমার বাবার টাকায় খেতে, সে কাজ করায়নি। এখন আমার টাকায় খেতে হলে আমার সেবা করতে হবে। আর রোজ রোজ এই
জ্ঞানানি ভালো লাগছে না কিন্তু। বেশি কথা না বাড়িয়ে